আচ্ছা, আমাদের আজকে শুরু হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি সম্পর্কিত থেকে। তো দ্বিতীয় বিভক্তি সম্পর্কিত আপনার মানে কে রে যে বিভক্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমে ছিল তাকে বলো। এখানে কে বিভক্তি, কাকে বলবো, যে বলবে সে কর্তৃকারক আর যাকে বলবে সে কর্মকারক। রিয়াকে ডাকো, তাহলে রিয়ার সাথে কে যুক্ত হয়েছে? সুতরাং রিয়া কে দ্বিতীয় বিভক্তি। আমারে করহ তোমারও বিনা। হ্যাঁ, তো এখানে আমার সাথে রে যুক্ত হয়েছে, কে রে যুক্ত হলে সেটা হচ্ছে আমাদের উম, দ্বিতীয় বিভক্তি হবে। আর আমারে করহ তোমার বিনা মানে কি, কারে বিনা করবে? আমারে, সুতরাং আমার এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট হলে কর্মকার। ঝিকে মেরে বউকে শেখানো। হ্যাঁ, তাহলে কাকে মারবে? ঝিকে। ঠিক আছে, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পাবো? দেখে যেন মনে হয় চিনি উহারে। হুম, সোনার কবিতার একটা যে দেখে যেন মনে হয় রবীন্দ্রনাথের এটা। হ্যাঁ, যে কারে চিনি ওহারে, ওহারেটা হচ্ছে কর্মকারক। দরিদ্র ধনীকে ঈর্ষা করে, তাহলে এখানে হচ্ছে ঈর্ষাটা কে করে? দরিদ্র। দরিদ্র হচ্ছে আপনার কর্তৃকারক, আর ধনী হচ্ছে কি? ধনীকে ঈর্ষা করে, তাহলে ধনী কর্মকারক। বিশ্বাস বুদ্ধিকে হার মানায়। হুম, তাহলে এখানে কাকে হার মানাচ্ছে? বুদ্ধিকে, তাহলে বুদ্ধিটা হচ্ছে কর্মকারক আর বিশ্বাসটা হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ, ধোপাকে কাপড় দেওয়া, তাহলে ধোপা কাপড় কাকে দিব? ধোপাকে। তাহলে ধোপাটা হচ্ছে এখানে কর্মকার। রেখো মা দাসেরে মনে। হুম, তাহলে মনে রাখবে কে? এখানে মা। মাটা হচ্ছে কর্তৃকারক, কিন্তু কাকে মনে রাখবে? দাসেরে, তাহলে দাসটা হচ্ছে এখানে কর্মকারক। এরপর বলছে দাসত্ব চিত্তকে সংকীর্ণ করে। হ্যাঁ, তো এখানে কাকে সংকীর্ণ করে? চিত্তকে। হ্যাঁ, বা কি সংকীর্ণ করে? চিত্ত। ঠিক আছে, চিত্ত মানে হচ্ছে মন মানসিকতা বা মেন্টালিটি যেটাকে বলে। আপনার যদি দাসত্ব থাকে তাহলে মেন্টালিটি ছোট হয়ে যায়। তাহলে এখানে যদি আপনার দাসত্বের নিচে দাগ থাকে তাহলে হচ্ছে সেটা হতো কর্তৃকারক, কিন্তু চিত্তর নিচে, সুতরাং এটা কর্মকারক। পারুল বনের চম্পারে মোর হয় না জানা। হুম, তাহলে কারে জানা হয় না? চম্পারে। হ্যাঁ, তাহলে কাকে জানা হয় না? চম্পারে। যেহেতু চম্পার নিচে দাগ দিয়েছে সুতরাং এটা কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি। মোর হয় না জানা, তাহলে এখানে যদি মোরের নিচে দাগ থাকতো তাহলে এটা হতো, মোরটা হতো কর্তৃকারক। হ্যাঁ, মিথ্যারে করোনা উপাস্য, তাহলে কারে উপাস্য করা যাবে না? কি উপাস্য করা যাবে না? মিথ্যা, সুতরাং মিথ্যা হচ্ছে কর্মকারক। শিক্ষককে জানাও, কাকে জানাবে? শিক্ষকের, শিক্ষক কর্মকারক। এবার আমরা আসি সপ্তমী বিভক্তি কর্মকারক এতে। যেমন জিজ্ঞাসিব জনে জনে, কাকে জিজ্ঞেস করবো? জনে জনে। তাহলে জনে জনে হচ্ছে কর্মকারক, জনের সাথে এ যুক্ত হয়েছে, সুতরাং এটা সপ্তমী বিভক্তি। গুণহীনে ত্যাগ করো, মানে যার গুণ নাই। তাহলে কাকে ত্যাগ করব? গুণহীন, তাহলে গুণহীন হবে কর্মকারক। এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন, কাকে দেব দায়িত্বভার? এর অধীনে। হুম, তাহলে হচ্ছে এর, এটা পুরাটা দাগটা হবে। হ্যাঁ, এর অধীনে হবে। হুম, তার পুলিশে খবর দাও, তাহলে খবরটা যে দিবে সে কর্তৃকারক, কিন্তু যাকে দিবে সে হচ্ছে কর্মকারক। না মরে পাষাণ বাপ দিলা হেন, না মরে পাষাণ বাপ দিল হেন, দিলা হেন বরে। হুম, কাকে দিল? বরে দিল। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে এটা হবে কর্মকারক। ওকে, তোমায় দেখলেও পাপ, তাহলে হচ্ছে এখানে কাকে দেখলে পাপ? তোমায়, তাহলে অন্তস্থ আছে, অন্তস্থ হলে সপ্তমী বিভক্তি। ওকে, এবার আমরা আসি করণ কারক। আপনাদের এই কর্তৃকর্ম নিয়ে কোনো কনফিউশন আছে কি? কর্তৃকর্ম আমরা যে পড়লাম, এখানে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে হচ্ছে করণে যাই। করণ, করণ বলছে কি যে করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, বা হচ্ছে আহ, আপনার আহ, হচ্ছে উপকরণ। মানে এই এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে করণ। হ্যাঁ, যখন ক্রিয়া কোনো যন্ত্রের সাহায্য নিয়ে কাজ করবে বা কোনো হচ্ছে আপনার
উপকরণের সাহায্য নিয়ে কাজ করবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে করণ কারক। ঠিক আছে। তো এখন আমরা করণ কারকে বিভিন্ন বিভক্তির দেখি, যেমন শিকারী বিড়াল গোফে চেনা যায়। তার মানে আমরা চেনার ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে কি, গোপ। যেহেতু গোপ চেনার ক্ষেত্রে হেল্প করতেছে, সুতরাং হচ্ছে গোপটা হচ্ছে তোর করণ কারক। আর গোফে তাহলে সপ্তমী বিভক্তি, ফুলে ফুলে ঘর ভরেছে। তার মানে ফুলের দ্বারাই ঘর ভরেছে। হ্যাঁ, মানে ফুলটাই ঘরটা ভর্তি করেছে। তাহলে ফুল যোগে ফুলে ফুলে, তাহলে সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, তার মানে সব কিসের দ্বারা হচ্ছে, চেষ্টার দ্বারা, সুতরাং চেষ্টাটা হচ্ছে এখানে করণ কারকের সপ্তমী বিভক্তি। এই সুতায় কাপড় হয় না। হুম। তাহলে কাপড়টা কিসের দ্বারা হবে না, সুতার দ্বারা, সুতরাং সুতাটা হচ্ছে সপ্তমী বিভক্তি করণ কারক। ঘোড়াকে চাবুক মারো, মানে চাবুক দ্বারা মারবে। মানে চাবুক মারতে হেল্প করবে। তাহলে এই ক্ষেত্রে চাবুকটা হচ্ছে শূন্য বিভক্তি, কারণ চাবুকের সাথে তার কোনো বিভক্তি নাই। হুম। মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন। ঠিক আছে। এটা হচ্ছে আহ, কিসের দ্বারা করবে, মন দিয়ে করবে। তাই সুতরাং মনটা এখানে তাহলে আমাদের আহ, হচ্ছে আহ, করণ কারক। হ্যাঁ। আর মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে আপনার হচ্ছে কোন বিভক্তি হবে, তৃতীয় বিভক্তি, তাই না? তাহলে করণ কারকে তৃতীয় বিভক্তি। বুঝতে পারছেন সবাই? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এগুলো কিন্তু এখন মনে হচ্ছে সবই পারা যাবে। হুম। কিন্তু পরে। আচ্ছা, পরেরটাতে যাই। জগতে কীর্তিমান হও সাধনায়। তার মানে কিসের কীর্তিমান হবে সে, কীর্তিমান হবে হচ্ছে সাধনার দ্বারা। ঠিক আছে। তাহলে যেহেতু সাধনার দ্বারা কীর্তিমান হবে, সুতরাং হচ্ছে আহ, আহ, এখানে সাধনা এটা হচ্ছে কি আমাদের করণ কারক। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে কালির দাগ দাও, তাহলে দাগটা কি দ্বারা দিবে, কালি দ্বারা দিবে। যেহেতু কালি দ্বারা দিবে, সে তো কালির হেল্প নেবে, তাই না? তাহলে কালিটা হচ্ছে এখানে করণ কারক। হ্যাঁ। তাহলে এবং কোন হচ্ছে বিভক্তি, কালির মানে রয়ের আছে ষষ্ঠী বিভক্তি। আলোয় আধার কাটে। হুম। আধার কাটতে হেল্প করবে কি, মানে হচ্ছে আলো, তাহলে আলোটা হচ্ছে এখানে আপনার করণ কারকের সপ্তমী বিভক্তি। হ্যাঁ, শুভ। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। স্যার আমি কোনটা কোন কারক সেটা ধরতে পারতাছি, কিন্তু কোন কারক মানে কোনটা কি কারক সেটা ধরতে পারতাছি না, বিভক্তি ধরতে পারতাছি না। এই সমস্যা। বুঝলাম না শুভ, আরেকবার বলেন, মানে কোন কারক এটা ধরতে পারতেছেন? মানে কোন কোন বিভক্তি স্যার সেটা ধরতে পারতাছি, কোন কারক সেটা বুঝতে পারতাছি না না। না, তো ব্যস্ত লাগ- এটা আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন এখানে আমি বললাম আগে, কারকের যখন সংজ্ঞা পড়ানো হচ্ছে, মানে জি স্যার। তখন আপনাকে খুব মনোযোগ দিয়ে আগে এটা বুঝতে হবে। হুম। যেমন করণ কারক মানে কি, করণ কারকের ডেফিনেশন কি বলেন তো? করণ কারকে আমি কি বোঝালাম, করণ কারকের ডেফিনেশনটা কি, মানে করণ কারক কোনটাকে বলবো আমি? হুম। একটা বাক্যের ভিতরে অনেকগুলো থাকলে, যেমন এই বাক্যটা একটা উদাহরণ দিই। আমাদের হচ্ছে বলছে উম, আহ, হচ্ছে আলোয় আধার কাটে, তাই না? এটা বাক্য। এখন এই বাক্যে হচ্ছে কাটাটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, তাই না? ক্রিয়াপদ। তাহলে এইটার তো কোনো আমাদের হচ্ছে আপনার ইয়ের দরকার নেই। এটার আর আমাদের কারক নির্ণয়ের কোনো দরকার নেই, কারণ ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদ থাকে সেগুলোর সম্পর্ক নিয়ে আমরা হচ্ছে কারক তৈরি করব, তাই না? ব্যাপারটা তাই না? শুভ, বুঝছেন কি জি কথা? স্যার। হুম। জি আচ্ছা, এখন তাহলে আর যে দুইটা পদ আছে, খেয়াল করেন এখানে আরো দুইটা যে পদ আছে, সে দুইটা পদ কি কি? একটা একটা আছে হচ্ছে আলোই, আর একটা হচ্ছে আধার কাটে। তাহলে আমি যখন এই কাটেকে প্রশ্ন করব কি দিয়ে, হ্যাঁ,
কি দিয়ে কি কাটে, এখানে কি কাটে বলেন তো? আদার। আধার। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে কর্মকারক। হ্যাঁ, কি কাটে? আধার কাটে, তাহলে কর্মকারক। তাহলে আধারটার নিচে দাগ থাকলে এটা হতো কর্মকারক। এরপরে যদি বলে কিভাবে কাটে, কিভাবে কাটে বা কি উপায়ে কাটে? আলোর দ্বারা, রাইট, আলোয়। তাহলে কিভাবে বা কি উপায়ে বা কিসের সাহায্যে, তখন আমরা পাবো হচ্ছে করণ কারক। বুঝতে পারছেন কথা? হুম। তাহলে এখানে আমি দাগটা দিছি কোন জায়গায়? আলোর নিচে, তাই না? তাহলে আলোয় আধার কাটে। তাহলে হচ্ছে এখানে আপনার কিসের দ্বারা আধার কাটে? আলোর দ্বারা। তাহলে আলোটা হচ্ছে এখানে অবশ্যই করণ কারক। হ্যাঁ, যেমন এখানে দেখেন ব্যায়ামে শরীর ভালো থাকে, কিসের দ্বারা শরীর ভালো থাকবে? ব্যায়ামের দ্বারা। তাহলে ব্যায়াম হচ্ছে করণ কারক, এবং ব্যায়াম আছে সপ্তমী বিভক্তি। তারপর অহংকার পতনের মূল, পতনটা কিসের দ্বারা হয়? অহংকারের দ্বারা। তাহলে অহংকার এখানে হচ্ছে দ্বারা হলে, মানে কোনো কিছুর সাহায্যে যখন হবে তখন সেই জিনিসটার নাম হচ্ছে করণ কারক। যেমন তিনি চোখে দেখেন না, তিনি চোখের দ্বারা দেখেন না। হ্যাঁ, তাহলে এটা চোখটা হচ্ছে কি? করণ কারক। বুঝতে পারছেন শুভ? এবার বিষয়টা কি, আপনাকে জি স্যার। প্রত্যেকটা অ্যানালাইসিস করতে হবে, এবং ওই যেমন কাজটা কে করে এরকম যদি প্রশ্ন থাকে তখন আমরা বলবো সেটা কর্তৃকারক। যেমন তিনি চোখে দেখেন, এখানে যদি কে চোখে দেখে না, তিনি, তাহলে তিনের নিচে দাগ থাকলে এটা হতো কর্তৃকারক। চোখে দেখেন না, চোখ, এটা করণ কারক। আর দেখেন না তো ক্রিয়াপদ, এটা তো আর কারক নির্ণয় করার দরকার নেই। হুম। আচ্ছা, যেমন অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, তাই না? অল্প শোকে কাতর মানে কি? আপনার হচ্ছে শোকের দ্বারাই তো সে কাতর হচ্ছে, তাই না? তাহলে শোকের দ্বারা যেহেতু কাতর, শোকটা তাহলে করণ কারক। লাঠির ঘায়ে সাপটি মারা গেল, লাঠির ঘায়ে, তাহলে লাঠির ঘায়ে। হুম। তাহলে দেখেন সাপটা কিভাবে মারা গেল, কিসের দ্বারা মারা গেল? লাঠির ঘায়ে। তাহলে লাঠির ঘায়ের নিচে দাগ দেওয়া আছে, অবশ্যই এটা করণ কারক। নৌকায় নদী পার হলাম, নদী পার হতে আমাকে হেল্প করলো কি? নৌকা। তাহলে নৌকা হচ্ছে কি? আমার করণ কারক। বুঝতে পারছেন? অর্থাৎ যে যন্ত্র সহায়ক বা উপকরণ আমাকে কাজ করতে হেল্প করবে সেইটা হচ্ছে আমার করণ কারক। ওকে। আচ্ছা, এরপরে আসি, যেমন আষাঢ় ছলনে ভুলি, কি ফল লোভিনু হায়। মাইকেল মধুসূদন একটা কবিতা আছে, আপনারা কেউ পড়ছেন কখনো? আষাঢ় ছলনে ভুলি, কি ফল লোভিনু হায়। হ্যাঁ, এটা নিয়ে একটা হচ্ছে আপনার ইয়ে আছে, কি বলে, আহ, হচ্ছে আষাঢ় ছলনে ভুলি একটা বই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গোলাম মুর্শিদের লেখা একটা বই আছে। ঠিক আছে। তো এই মাইকেল মধুসূদন দত্তর আপনারা হচ্ছে যে আহ, এই যে ইয়েতে আমরা যখন বঙ্গভাষা হুম কবিতা পড়তাম, তখন এই কথাটা ওখানে আমরা হচ্ছে পেয়েছিলাম, যে আষাঢ় ছলনে ভুলি, মানে কি ফল লোভিনু হাই, তাই ভাবি মনে, জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। হুম। এরকম দুইটা লাইন ছিল আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ। তো এই মাইকেল মধুসূদন দত্তের কবিতা কিসের দ্বারা বলছে সে? আষাঢ় ছলনে বলছে, ছলনের দ্বারা। তো সুতরাং ছলন আছে শব্দে, যদি শুধু মানে আষাঢ় নিচে মানে দাগটা কত দূর পর্যন্ত আছে খেয়াল করবেন। হ্যাঁ, কথা নয় কাজে পরিচয়, কিসের দ্বারা পরিচয় হবে? কাজের দ্বারা, কাজ আপনাকে পরিচয় দিবে। সুতরাং হচ্ছে কাজটা হচ্ছে এখানে করণ কারক। টাকায় অসাধ্য সাধন হয়। হুম। ঠিক আছে, টাকার দ্বারাই তো অসাধ্য সাধন হচ্ছে, তাই না? তাহলে এখানে টাকাটা কি হবে? ঠিক আছে। তখন এটা হবে কিন্তু আপনার আহ করণ কারক। হ্যাঁ, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এইটা হচ্ছে আমাদের একটু ভুল হয়, আমি এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হুম। যে উম, আহ, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাহলে এখানে অনেক সময় রাস্তাটা আমাদের অধিকরণ কারক হিসাবে আমরা হচ্ছে ইয়ে করি, কিন্তু আসলে এটা আমি যতদূর আম, বুঝছি সেটা হচ্ছে এটা হবে মানে করণ কারক। হ্যাঁ, এখন এটা কেন করণ কারক হবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি।
সেটা হচ্ছে যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আপনি রাস্তা দিয়ে চলাচল করতেছেন, অর্থাৎ রাস্তা কোনো জায়গা বোঝাচ্ছে না এখানে। রাস্তাটা হচ্ছে আপনাকে চলাচল করার একটা উপায় বা সহায়ক হিসাবে সহায়তা করতেছে। হ্যাঁ, রাস্তা কোনো এখানে স্পেস বা আমরা জায়গা বোঝাচ্ছি না, যেমন একটা বাগান, হ্যাঁ, বা হচ্ছে আপনার জমি এরকম বোঝাচ্ছি না। এখানে রাস্তাটা হচ্ছে আপনার কি, আপনার চলাচল করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছে। সুতরাং নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এটা হচ্ছে আমাদের রাস্তাটা এখানে করণ কারক হবে। হ্যাঁ, এত যে শটতা, এত যে ব্যথা, তবু যেন মধুতে মাখা। হুম। তো এখানে কি বলছে যে এই বাক্যের মানে বুঝেন? কেউ বুঝেন এই বাক্যের মানে? আচ্ছা, এত যে শটতা, হ্যাঁ, এত যে ব্যথা তবু যেন কি, মধুতে মাখা। তো এটার মানে কি? আচ্ছা, তো এখানে দেখি একদম ইয়ে করছে, এটা মানেও তো বোঝা দরকার, কারণ শটতা। হুম। আচ্ছা, শটতা কি বলেন দেখি। এত যে শটতা, এত যে, কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, আপনারা পড়তে পারেন, ভুলি কেমনে আজও যে মনে, কবিতার নাম। হুম। তো সেখানে এইটা লাইনটা আছে যে এত যে শটতা, এত যে ব্যথা, তবু যেন মধুতে মাখা। হ্যাঁ, আজও সজনী দিন রজনী, সে বিনে গণি সকলই ফাঁকা। হুম। আগে মন করলে চুরি, মর্মের শেষে হানলে ছুরি, এত যে সততা, এত যে ব্যথা, তবু যেন মধুতে মাখা। সুন্দর কথা। সততা না, সততা মানে হচ্ছে আপনার সোজা কথা, এক প্রকার ভণ্ডামি, মানে আপনাকে মিথ্যা কথা বলা। সততার অর্থ হচ্ছে ঠকানো মানুষকে। হ্যাঁ, বুঝতে পারছেন? কাজী নজরুল ইসলামের ভাষা তো একটু কঠিন হতেই পারে। তো ওখানে উনি বলছে যে এই যে এত মিথ্যা কথা, তারপরে এত যে ব্যথা দিচ্ছে, এটা হচ্ছে উনি লিখছিল ওই যে ওনার একজন গার্লফ্রেন্ড ছিল, নামটা ভুলে গেলাম। আহ, আহ, যাক, নূরজাহান কি এরকম একটা নাম ছিল, যাই হোক। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। তো কাজী নজরুল ইসলাম কিন্তু খুব গরিব মানুষ, আপনারা জানেন। তো এই ভদ্রলোক যখন হচ্ছে টাকা পয়সা ছিল না, তার তার সন্তান একটা মারা গেছে, কিন্তু মানে চিকিৎসার অভাবে, এমনকি টাকার অভাবে দাফনও করে। নার্গিস, নার্গিস, রাইট। এই যে স্বয়ং তো দেখি সেগুলো খোঁজ খবর, নার্গিস, হ্যাঁ, আমার এত নার্গিস কেন যেন আমার কনফিউশন হচ্ছিল যে নার্গিস। তো নার্গিসকে ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল কিন্তু সে, এবং নজরুল যখন ইয়াং, যে তার সাথে সকালে রিলেশন ছিল, তার যত টাকা ইনকাম করতো কবিতা লিখে, যাই করুক, মানে 1 টাকা করুক আর 50 পয়সা, যাই ইনকাম করুক সে, মানে তার যতটুকু আর্নিং সব এই নার্গিসকে দিত। মানে সে নার্গিসকে করতো। তো যাই হোক, নার্গিস তাকে মোটামুটি, সে জীবনে আর নার্গিস তার সাথে যোগাযোগ না করে সে বিদেশে চলে গেছে। এগুলো নিয়ে অনেক বিস্তারিত কাহিনী আছে। নজরুল এইগুলো নিয়ে অনেক কবিতাও লিখছে, অনেক ইয়ে লিখছে। আসলে কবি হতে হলে আপনার একটা, কি বলবো, একটা আপনার দুঃখ থাকতে হবে। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের তো একটা কবিতা আছে, আপনারা শুনছেন, যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। তো আপনি যদি কোনো বিষয়ে কিছু ভালো কিছু করতে চান, আপনাকে দারিদ্রতার মুখোমুখি হওয়া উচিত। যাই হোক, আমরা পড়ে চলে আসি। তারপরে বলছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। তো ভেড়া, তাহলে ভেড়া, ভেড়ার দ্বারা হবে না, তার মানে তো করণ কারকে। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে, দ্বারা দিয়ে কর্তৃক, তাহলে হচ্ছে হচ্ছে করণ কারকে তৃতীয় ব্যক্তি হতে হবে। আর বলছে কবি হতে হলে প্রেমিক হতে হয়, রাইট। কবি হতে হলে প্রেমিক হতে হয়, এবং সে প্রেমিক হতে হয় এমন প্রেমিক যার জীবনে প্রচুর দুঃখ থাকে। হ্যাঁ, আপনার কাজী নজরুল ইসলামের কথা তো বললাম, রবীন্দ্রনাথের জীবনী একটু পড়তে পারেন। ওনার লাইফে প্রচুর ট্রাজেডি। হ্যাঁ, প্রচুর। তার মানে ট্রাজেডি, মানে এত পরিমাণ ট্রাজেডি, আপনারা যদি লাইফ হিস্টরি পড়েন বুঝতে পারবেন। তাছাড়া বড় মানুষ হওয়া যায় না, ট্রাজেডি থাকতে হয় লাইফে। ঠিক আছে, ট্রাজেডির প্রয়োজন আছে।
আচ্ছা, লোকটা জাতিতে বৈষ্ণব, কিসের দ্বারা যে সে যে বৈষ্ণব এটা বোঝা যাচ্ছে কিসের দ্বারা? জাতি দ্বারা। তাহলে জাতিতে বৈষ্ণব সপ্তমী বিভক্তি করণ কারক। হ্যাঁ, ছাত্ররা বল খেলে, এটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছি যে কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে। বল দ্বারা ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, বল দ্বারা ভলিবল খেলতে পারে। যাই খেলুক না কেন, এখানে বলটা করণ করে। ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, কি দ্বারা মেরেছে? লাঠি দ্বারা। তো সুতরাং লাঠি এখানে আমাদের করণ কারক। নীরা কলম দিয়ে লিখে, কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় আমি একটু ভুল করছি, এটা তৃতীয়া বিভক্তি হবে। হ্যাঁ, কারণ দ্বারা দিয়ে কর্তৃক হলে তো এটা তৃতীয়া বিভক্তি হয়, আমি এখানে দ্বিতীয়া লিখে ফেলছি। আচ্ছা, আরেকটা আছে নিজের চেষ্টায় বড় হও, তাহলে কিসের দ্বারা বড় হবে? চেষ্টার দ্বারা। সুতরাং এটা অন্তস্থ আছে সপ্তমী বিভক্তি। এবার আমরা সম্প্রদান কারকে চলে আসবো। তো সম্প্রদান কারকটা হচ্ছে কি? ওই যে বলছে যাকে শর্ত ত্যাগ করে দান অর্চনা সাহায্য করা হয় তাকে সম্প্রদান কারক বলে। ব্যক্তি হলো সম্প্রদান কারক। মানে এই যে আপনি দান অর্চনা যেটা করলেন, সেটা যিনি রিসিভ করবে, মানে যে রিসিভার, সে হচ্ছে সম্প্রদান কারক। হ্যাঁ, যেমন ধরেন আপনার এখানে দেখেন সম্প্রদান কারকে বলছে যে শূন্য, ষষ্ঠী, সপ্তমী, চতুর্থী বিভক্তি হবে। তার মানে আপনার দ্বিতীয় বিভক্তি, পঞ্চমী বিভক্তি এখানে হবে না। দ্বিতীয় আর পঞ্চমের কোনো ব্যাপার। তার মানে আপনার এই যে কে রে যেটা থাকে না, কে রে তো দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে। আপনার সেটা সবসময় চতুর্থী লিখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে সম্প্রদান কারক হয়। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন এখানে দেখেন দান অর্চনা সাহায্য এগুলো। ভিক্ষুকে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষা আপনি দিলেন দান হিসাবে, ভিক্ষা যে রিসিভ করবে মানে যে নিবে সে ভিক্ষুক হচ্ছে এখানে সম্প্রদান কারক। হ্যাঁ, কিন্তু যদি বলে ভিক্ষা নিচে দাগ থাকে, ধরেন দাগটা আমি এখানে দিলাম, তখন কি? এটা কিন্তু কর্মকারক হবে। হ্যাঁ, এটা কিন্তু কর্মকারক। কেন? কারণ হচ্ছে কি দিব? ভিক্ষা দিব। তাহলে ভিক্ষাটা কর্মকারক, বাট ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, তারপরে যেমন হচ্ছে তোমার পতাকা যারে দাও তারে দিও বহিবার শক্তি। হ্যাঁ, পতাকা দিব যাকে, যাকে দিব তাকে শক্তি দিতে হবে। তাহলে শক্তি যে নিবে, শক্তি রিসিভ করবে কে? তারে, মানে তার। তাহলে এখানে হচ্ছে চতুর্থ বিভক্তি। দেশের জন্য পান দাও। আচ্ছা, এই তারের ব্যাপারটা অনেক সময় কনফিউশন হয়। অনেকে বলতে পারে স্যার তারে তো সপ্তমী বিভক্তি হওয়ার কথা না, এখানে রে, রে যুক্ত আছে। যেমন তাকে, হুম, তাকে, তারে। হ্যাঁ, কে বিভক্তি এটা দ্বিতীয়া, এটা হচ্ছে মানে সপ্তমীর ক্ষেত্রে চতুর্থী। বুঝতে পারছেন? এই, আচ্ছা, তারপরে দেশের জন্য প্রাণ দাও, তাহলে আপনি যে প্রাণটা দিবেন কে নিবে? দেশ নিবে। তাহলে দেশ হচ্ছে র এর ষষ্ঠী বিভক্তি। তারপরে বেলা যে পড়ে এলো, জলকে চলো, এইটা একটু মুখস্থ করবেন। এটা সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে কোন কারণে সম্প্রদান, এটা আমারও জানা নাই সঠিক। দিব তোমা চোদ্দা ভক্তি, চোদ্দা ভক্তি যে দিবেন কে নিবে? তোমা, মানে তাহলে তোমাটা হচ্ছে এখানে সম্প্রদান কারক। আচ্ছা, এই শুভ আপনি কি কারক বুঝছেন এখন? মানে সম্প্রদান কারকটা ধরতে পারবেন? মানে আমি ওই কারকের যে মূল ডেফিনেশন সেখানে কিন্তু আপনার হচ্ছে শুভ, আপনার মানে এটা ক্লিয়ার কি এখন যে আপনি ধরতে পারছেন? মানে মৌলিক জায়গায় কিন্তু ধরতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে আসি আমরা। ভিক্ষা দাও দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষুক। হ্যাঁ, তাহলে ভিক্ষাটা যে আমি দিব কে নিবে? ভিক্ষুক। ভিক্ষা, তাহলে যে ভিক্ষা নিবে সে সম্পাদন কারক। গৃহহীনে গৃহ দাও। তাহলে গৃহহীন যে থাকবে গৃহ দাও। যদিও বা এই যে গত সরকারের আওয়ামী লীগ সরকারের সময় অনেক খারাপ কাজের মধ্যে একটা আমার কাছে খুব ভালো কাজ মনে হয়েছে। সেটা হচ্ছে যে গৃহ দেওয়া মানুষকে, যে কি বলে এটাকে, কি বলতো, আশ্রয়ন প্রকল্প। এটা আমার খুবই ভালো মনে হয়েছে। এখন আপনাদের কি মনে হয়েছে জানি না, আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে একটা মানুষ ধরেন সে যে লেভেলেরই হোক, যে মানুষটা সরকারি ঘর নেওয়ার জন্য যাবে সে অবশ্যই ভূমিহীন বা গরিব মানুষ এখানে হবে। কিছু কিছু কম বেশি দুর্নীতি হবে, এটা মানে পৃথিবীর যে কোনো তো জায়গায় বা মরার পরেও হয়তো বা হতে পারে, জানি না, তবে পৃথিবীতে যে জীবিত অবস্থায় এরকম হবে। হ্যাঁ, সব দেশেই হয়, কোনো দেশে বাদ নেই। তো সেটা পরে আবার দেখলাম এটা আবার ভেঙেও দিচ্ছে। হুম, মানে কিছু কিছু জায়গায় দেখলাম জানালা টানালা খুলে নিয়ে যাচ্ছে।
আবার কেন তোরা আশ্রয়ণ প্রকল্পের ঘর নিছিস এই জন্য দেখি মারতেছে ধরে। হ্যাঁ, তো এটা আবার একটা কেমন কথা না, একটা মানুষ, গরিব মানুষ, সে একটা ঘর পেয়েছে, মোটামুটি ভালো খারাপ যাই হোক, সে তো ঘরই ছিল না। তা সেখানে, হ্যাঁ, সেখানে কিভাবে আপনার মানে এটা করতে পারে, আমি অবাক হয়ে গেছি যে, এবং তাদের উপরে ব্লেমও দিচ্ছে যে এটা আওয়ামী লীগ সরকারের ঘর, এটা নাকি, চিন্তা করছেন কত স্টুপিড এই দেশে আছে। হুম। তো যাই হোক, গৃহহীনে গৃহ দাও, তাহলে কাকে দেব গৃহটা? গৃহহীন যে তাকে, তাহলে গৃহহীন, তাহলে সেটা সম্পাদনকারক। এরপরে বলছে গুরুজনের নতি করো, আমি যে নতি করব, নতিটা কে নিবে? নতি নিবে গুরুজন, সুতরাং গুরুজন সম্পাদনকারক। হ্যাঁ, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। হুম, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তাহলে এখানে আহ পূজার ছলে কার পূজা করবেন? পূজা অর্চনা এগুলো সবই হচ্ছে আহ এই সব সময় আহ, মানে সম্পাদনকারক, তো যার পূজা করবেন, হ্যাঁ, সে হচ্ছে আহ, হচ্ছে সম্পাদনকারক। হ্যাঁ, তোমার পূজার ছেলে তোমায় বলে থাকি, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি। হ্যাঁ, তোমার পূজার ছলে তোমায় বলে থাকি। যাই হোক, এ সম্পাদন সমিতিতে চাঁদা দাও। এখন সমিতিতে চাঁদা দাও, আগের যে সমিতি ছিল আপনার ওই তাই সেখানে কিন্তু চাঁদা দিলে, চাঁদা কিন্তু আপনার ফেরত পাওয়া যেত না, এটা কিন্তু দান হিসেবে, মানে ওই সমিতির ভালো ভালো কাজ থাকতো। এখনকার সমিতি কিন্তু ভিন্ন, এখনকার সমিতিতে চাঁদা দিলে টাকা ফেরত পায়, আবার সুদ টুদ সহ এগুলো বিভিন্ন বিষয় আছে। অন্ধজনে দেও দেও আলো, অন্ধজনকে আলো দিতে হবে। আপনি যদি কোনো অন্ধজন মানুষ যারা থাকে তাদেরকে যদি আলো দেন, মানে আলো কি আলো, মানে চোখ দিতে হবে, চোখ ছাড়া তার অন্ধ মানুষকে আলো দেওয়ার কিছু নেই। হ্যাঁ, তাহলে অন্ধজনকে আলো দিলেন, অথবা নিরক্ষর মানুষ যারা, তাদেরকে আপনি কোনো শিক্ষা দিলেন, সেটাও হচ্ছে অন্ধজনে আলো দেওয়া। তাহলে এই আলো কি আর ফেরত আসবে? না, এটা হচ্ছে সম্পদ। আলো যে নিবে অন্ধজন, সে সৎ পাত্রে কন্যা দান, এটা হচ্ছে কন্যা আপনি দান করে দিলেন। হুম, তাহলে সেই ক্ষেত্রে যে কন্যাকে রিসিভ করলো সে হচ্ছে সম্প্রদানকারক। যদি বা এই প্রশ্নটা এখন খুব একটা আসে না, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, নারী কর্মীরা, অধিকার কর্মীরা ব্যাপক আন্দোলন টান্দোলন করেছে যে সৎ পাত্রে কন্যাদান এটা কেমন কথা, কন্যাকে আবার দান করা যায় কিনা, এটা নিয়ে মানে পরে এই প্রশ্নটা অলমোস্ট বাদ হয়ে গেছে। হ্যাঁ, এটা আর আসে না এভাবে। তারপরে পরে রাখেন, হ্যাঁ, যে কন্যাকে দান করার কোনো সুযোগ নেই, এটা একটা বিবাহ, একটা সামাজিক প্রক্রিয়া। তো এখানে মানে এই দান টান এগুলো মানে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে অপাদান কারকে আসি আমরা। অপাদান কারকটা হচ্ছে সহজ কথায় আমরা বলতে পারি, এখানে যদি দুই তিনটা আপনি মানে ইয়ে মনে রাখেন, একটা হচ্ছে যে সোর্স, মানে উৎস। হুম, কোথা থেকে, বা কোথা হতে, বা কি হতে, হ্যাঁ, বা কিসের হতে, এগুলো, এগুলো হচ্ছে অপাদান কারক। যেমন দুধ থেকে দই হয়, তাহলে দুধটা হচ্ছে এখানে অপাদান কারক, দইটা কিন্তু না। হুম, ঠিক আছে। যেমন আহ, শক্তি থেকে মুক্ত মিলে, মানে শক্তি মানে ঝিনুক, তাহলে ঝিনুক থেকে কি হয়? মুক্ত হয়, তাহলে ঝিনুকটা হচ্ছে অপাদান, মুক্তাটা কিন্তু না। বুঝতে পারছেন? তিল থেকে কি হয়? মানে তেল হয়, তাহলে তিলটা হচ্ছে এখানে অপাদান, মানে তেলটা না। সরিষা থেকে তেল হয়, তাহলে সরিষাটা অপাদান। ওকে, তো এরকম কিছু আছে, যেমন ধরেন বিচ্যুত যদি হয়, যেমন গাছ থেকে পাতা পড়ে, কোনো কিছু পড়ে গেল, কোথা থেকে পড়লো? গাছ থেকে, তাহলে বিচ্যুত হচ্ছে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। দুধ থেকে দই হয়, এই যে শক্তিতে বললাম। খেজুরের রসে গুড় হয়, তাহলে গুড়টা কোথা থেকে হচ্ছে? খেজুরের রস থেকে। জমি থেকে ফসল পায়। পাপে বিরত হও, বিরত কিসের থেকে হবে? পাপ থেকে। হ্যাঁ, তারপরে দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, কোথা থেকে চলে গেছে? দেশ থেকে চলে গেছে। এখন অনেকে বলতে পারে স্যার দেশ তো একটা জায়গা বা একটা স্পেস বোঝায়, সুতরাং এটা অধিকরণ কারক হবে, কিন্তু না। দেশ থেকে চলে গেছে মানে কোথা থেকে, এখানে প্রশ্নটা হচ্ছে কোথা থেকে, যখন আপনার মানে কোথা থেকে চলে আসবে তখন সেটা কিন্তু অপাদান কারক। যেমন রোগ, বিপদের থেকে বাঁচাও, কি হতে বাঁচাবে? কি থেকে বাঁচাবে? বিপদ থেকে। হ্যাঁ, এই বিপদ ভয় এগুলো সবই অপাদান কারক। আচ্ছা, আরম্ভ যখন হবে, সোমবার থেকে পরীক্ষা শুরু, কবে থেকে শুরু? সোমবার থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে সোমবারটা এখানে কি? অপাদান কারক। আচ্ছা, বাঘকে ভয় পায়, ভয় যার কাছ থেকে আসবে, মানে ভয়ের যে উৎপত্তি, সেই হচ্ছে কি? আপনার অপাদান কারক। বুঝতে পারছেন? এই
তাহলে আমরা এখানে একটা একটা করে পড়ি, যেমন বোটা আলগা, তার মানে বোটা থেকে আলগা। তার মানে বোটা থেকে বিচ্যুতি, তাহলে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়ে, এই জায়গাতে দেখেন অনেক সময় মনে হতে পারে স্টেশন তো একটা জায়গার নাম, তো এটা হয়তো অধিকরণ কারক হবে, কিন্তু গাড়ি স্টেশন ছাড়ে মানে স্টেশন থেকে ছাড়ে। বুঝতে পারছেন, স্টেশন থেকে ছাড়ে। হুম মানে কোথা থেকে ছাড়ে? স্টেশন থেকে ছাড়ে। ওকে, তাহলে স্টেশন থেকে ছাড়ে, তাহলে হচ্ছে এটা আমাদের অপাদান কারক। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে কি পাঠশালা পলায়ন। হ্যাঁ, মানে জ্যৈষ্ঠের দুপুরে সে পড়াশোনা করবে না, সে পাঠশালা থেকে পালিয়ে যাবে। তাহলে কোথা থেকে পালাবে সে? পাঠশালা থেকে। তাহলে অপদান কারকে শূন্য ব্যক্তি। বাবাকে বড্ড ভয় পায়, ভয় কোথা থেকে আসছে? বাবার কাছ থেকে। তাহলে বাবাটা হচ্ছে অপদান কারক। কে আছে? দ্বিতীয় বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হুম তে বাঘের ভয় মানে ভয়টা কার কাছ থেকে আসবে? বাঘ থেকে, সুতরাং এটা হচ্ছে হচ্ছে সন্ধ্যা, মানে কি বলে, বাঘটা এখানে ষষ্ঠ বিভক্তি অপাদান কারক। বিপদে মোর রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হুম তাহলে কিসের থেকে রক্ষা করে? বিপদ থেকে, তাহলে বিপদটা হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি। তিলে তোল হয়, যখন তিল থেকে তোল উৎপন্ন হবে, তাহলে তিলটা হচ্ছে উৎস, সেখান থেকে এটা তোল উৎপন্ন হবে। সুতরাং হচ্ছে উম তিলটা হচ্ছে এখানে আহ উপাদান কারক। টাকায় টাকা হয়। হুম তাহলে দেখেন এই টাকাটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? এই টাকার থেকে উৎপত্তি হচ্ছে। হুম তাহলে হচ্ছে এই টাকাটা কি হবে তখন? আপনার উৎস, সুতরাং এটা অপাদান কারক। আচ্ছা, এই টাকা নিয়ে কিছু কনফিউশন আছে। যেমন আপনাকে যদি বলা হয় যে টাকায় টাকায় টাকা আনে। হ্যাঁ, আনে, ভালো করে বোঝেন আগে। টাকায় টাকা আনে, এই বাক্যে এই বাক্যে টাকা এনেছে দাগ দেওয়া আছে, তাহলে এটা হবে কি? কর্তৃকারক। কর্তৃকারক। কারণ কি? কারণ টাকা আনার কাজটা কে করে? টাকা করে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আপনাকে বলে টাকায় টাকা হয়, এর মানে কি? এর মানে এই টাকাটা উৎপন্ন হচ্ছে, এই টাকা থেকে উৎপন্ন হচ্ছে, মানে এটা সোর্স। তাহলে তখন এটা হবে কি? আপনার অপাদান। হ্যাঁ, এটা হচ্ছে অপাদান। বুঝছেন কথা? হ্যাঁ, এখন যদি আপনাকে বলে টাকায় কি অসাধ্য সাধন হয়, অসাধ্য সাধন হয়, অসাধ্য সাধন হয়, তাহলে এখানে কি হচ্ছে? টাকার দ্বারা অসাধ্য সাধন হচ্ছে, মানে টাকা আপনার এখানে সহায়ক ভূমিকা পালন করতেছে, সুতরাং এই জায়গায় হবে কি? টাকা করণ কারক। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন? এই টাকায় টাকায় যে ভেজালগুলো আছে, হুম সেগুলো হচ্ছে এই তিন ধরনের হচ্ছে। আহ, হুম, আপনার এটা বুঝতে হবে। তারপরে এই যে আরেকটা আছে তিলে তোল আসে। তিলে তোল একটা হচ্ছে আসে। আসে মানে এখান থেকে তো আর তিল কোনো উৎপত্তি বোঝাচ্ছে না। আর তিলে তোল যখন হয়, তার মানে এই তিল থেকে এই তোল উৎপন্ন হয়, তখন এই তিল হচ্ছে অপাদান। আর যখন আসে বলে, তখন এই তিল হবে অধিকরণ। হ্যাঁ, এটা আমরা দেখবো একটু পরে। এরপরে বলছে কত ধানে কত চাল, তা আমি জানি। তার মানে ধানের সাথে চাল। হ্যাঁ, ধান থেকে চাল উৎপন্ন হচ্ছে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে মেঘনাদ হচ্ছে তার ওয়াইফকে বলছে, তাই না? যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, মানে রাঘব মানে কি? রাম। তা রাবণের ছেলের নাম ছিল মেঘনাদ। তখন মেঘনাদ এই রামের সাথে যখন যুদ্ধে যাচ্ছে, তখন এই মন্তব্য করে যে আমি কি ডরাই সে ভিখারি রাঘবে, মানে রামকে আমি কি ভয় পাই কিনা। তাহলে এই ভয়টা কার কাছ থেকে আসবে? রাঘবের কাছ থেকে। তাহলে রাঘবটা হচ্ছে এখানে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়ে, এটা তো বললাম। সাদা মেঘে বৃষ্টি হয় না, মানে বৃষ্টি পতিত হয় না, তো সুতরাং এখানে সপ্তমী বিভক্তি হবে। ওকে, পরাজয়ে ডরে না বীর। হুম তাহলে ডরটা কোথা থেকে আসে? ডর মানে তো জানেন, ডর মানে হচ্ছে ভয়। হ্যাঁ, অনেক এলাকায় কিন্তু ডর মানে বলে রাস্তা, জানেন? আমাদের এলাকাতেও ডর মানে রাস্তা বলে। হুম
তো এই হচ্ছে আসলে ডর মানে কিন্তু হচ্ছে হুম আহ, ভয়। হ্যাঁ, পরাজয় ডরে না বীর। হচ্ছে আহ, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর, হে বীর বল উন্নত চির উন্নত মহসির, তাই না? তারপরে আছে তার চোখ দিয়ে পানি পড়ে। পানিটা কিসের দিয়ে পড়ে? হ্যাঁ, চোখ দিয়ে পড়ে। এখন এইটা মনে হতে পারে যে আপনার কি করণ কারক, কারণ এখানে যে পানি পড়াতে চোখ হেল্প করতেছে, তাই না? ঘটনা সেটা না, মানে চোখটা হচ্ছে পানির উৎস এখানে। হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়ে, সুতরাং এটা উপাদান। লোভে পাপ, পাপে মৃত্যু। পাপ কোথা থেকে আসছে? লোভ থেকে। তাহলে এটা হচ্ছে উৎস, উৎস হলে এটা অপাদান কারক। এরপরে আমরা আসি অধিকরণ কারকে। অধিকরণ কারক হচ্ছে ক্রিয়ার স্থান, কাল, উম, এবং স্থান এবং কাল, মানে আপনার হচ্ছে টাইম এন্ড স্পেস। এই দুইটাকে আমরা অধিকরণ বুঝবো। আর আর কোনো বিষয় যেগুলো থাকবে, মানে আপনার সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, গণিত, এগুলোকে আমরা অধিকরণ কারক হিসাবে বিবেচনা করবো। হ্যাঁ, বা কোনো বিষয়ে মানে যদি কারো দক্ষতা থাকে সেটা অধিকরণ কারক হবে। আচ্ছা, অধিকরণ কারক টোটাল 3 প্রকার। একটা হচ্ছে কাল অধিকরণ, যেটা সময় হবে, যেমন বসন্তে ফুল ফোটে। তাহলে বসন্ত হচ্ছে এখানে অধিকরণ। তারপর আধার অধিকরণ হচ্ছে আহ, 3 প্রকার। আধার অধিকরণের মধ্যে আছে ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। হ্যাঁ, একটা একটা করে দেখি আমরা। ঐকদেশিকটা হচ্ছে যে জায়গাটা বড়, বড় একটা জায়গাতে ছোট্ট একটা জায়গাতে থাকবে। যেমন পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ উঠেছে, ঘাটে নৌকা বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা। এখানে দেখেন যে পুকুরে মাছ আছে, পুকুরটা অনেক বড়, মাছ আছে ছোট্ট একটা জায়গায়। বনে বাঘ আছে, বনটা অনেক বড়, বাঘ একটা ছোট জায়গাতে আছে। আকাশে চাঁদ আছে, তার মানে আকাশটা বড়, চাঁদটা একটা ছোট জায়গায় উঠেছে, তাই না? ঘাটে নৌকা বাঁধা, বড় ঘাটে এক জায়গায় একটা নৌকা বাঁধা। রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ার অনেক বড়, সেখানে একটা হাতি বাঁধা। এগুলোকে বলা হয় ঐক্যদেশিক। আর অভিভাবক যখন হবে তখন সমস্ত জায়গা জুড়েই থাকবে। যেমন পুকুরে পানি আছে, তার মানে এইবার পুকুরটা হবে অভিভাবক আধার অধিকরণ। হুম বনে গাছ আছে, বনে গাছ থাকলে বনটা হচ্ছে অভিভাবক, আর বনে যদি বাঘ থাকে তাহলে বনটা হচ্ছে ঐকদেশিক। যদি পুকুরে মাছ থাকে তাহলে পুকুরটা ঐকদেশিক, আর যদি পুকুরে পানি থাকে তাহলে এটা অভিভাবক। হ্যাঁ, আচ্ছা, এবার বৈষয়িক। বৈষয়িক আধার অধিকরণ হচ্ছে কোনগুলা? আচ্ছা, এরপরে কোন সাবজেক্টে যদি কোনো দক্ষতা থাকে, যেমন তিনি গণিতে ভালো, হুম তাহলে এখানে হচ্ছে গণিতটা অধিকরণ করা, আধার অধিকরণ। এরপরে ভাব অধিকরণে আসি। ভাব অধিকরণটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের কনফিউশন থাকে। যেমন কান্নায় শোক কমে। হ্যাঁ, এখন অনেকেই কান্নাকে করণ কারক হিসেবে বিবেচনা করে। কেন? কারণ হচ্ছে মনে করে যে কান্নার দ্বারা শোক কমে। হুম কিন্তু আসলে হচ্ছে উম মানে আহ, কান্নায় শোক কমে, এটা হচ্ছে যে উম, এটার সাথে একটা কার্যকারণ সম্পর্ক থাকবে। যে একটা হবে কারণ আর একটা হবে তার ফলাফল। তখন তখন হচ্ছে আহ, আহ, আপনার কারণটাকে আমরা বলবো অধিকরণ। যেমন কান্নায় শোক কমে। হ্যাঁ, তাহলে কারণটা কি এখানে? কান্না। আর রেজাল্টটা কি? শোক কমা। এরকম সম্পর্ক থাকে। যেমন সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, কারণটা কি? সূর্যোদয়, আর ফলাফলটা কি? অন্ধকার দূরীভূত হওয়া। এরকম গুলোকে আমরা বলি ভাব অধিকরণ। এই দুইটা উদাহরণ পড়বেন, এই দুইটা উদাহরণ থেকে প্রশ্ন আসে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগুলো ভুল করে। হুম আচ্ছা, এরপর আসে আজকে নগদ কালকে বাকি। আজকে মানে কি? সময়। তাহলে সময় হলো অধিকরণ কারক। নদীর মাছ সুস্বাদু, মাছটা কোথায়? নদী, নদী একটা জায়গা। কাননে কুসুম কলি সকলই ফুটিল। হুম
কানন মানে বাগান, বাগানে। তাহলে বাগানটা অধিকরণ কারক, কাননের সাথে এ যুক্ত হবে সপ্তমী বিভক্তি। যদি বলে কি ফুটিল, কুসুম কলি, কুসুম কলির নিচে যদি দাগ থাকে তখন হবে হচ্ছে কর্মকারক। ঠিক আছে। নেহাল অঙ্কে কাঁচা, এই সাবজেক্ট অঙ্ক বিজ্ঞান এগুলো সবই হচ্ছে অধিকরণ কারক। পাতায় পাতায় পরে নিশির শিশির, তাহলে কোথায় শিশিরটা পড়বে, পাতার উপরে, তাহলে হচ্ছে পাতাটা অধিকরণ কারক এবং অন্তঃস্থ থাকায় সপ্তমী বিভক্তি। বাবা বাড়ি নেই, বাড়ি জায়গা, সুতরাং এটা অধিকরণ কারক। সূর্যোদয় অন্ধকার দূরীভূত, এটা তো বললাম। ছাদ থেকে চাঁদ দেখা যায়। হুম। আচ্ছা, এখন এখানে দেখেন অনেক সময় হতে পারে যে থেকে থাকলেও অপাদানে নিয়ে চলে যায় সবাই, কিন্তু বুঝতে হবে যে সেটা থেকে উৎপত্তি হচ্ছে কিনা। হুম। বা জাত, এটা বুঝতে হবে। এখানে ছাদ থেকে চাঁদ দেখা যায়, তার মানে ছাদে দাঁড়ায় চাঁদ দেখতেছে, তাহলে এটা অধিকরণ কারকে পঞ্চমী। তিনি ব্যাকরণে পণ্ডিত, ব্যাকরণ হচ্ছে কি, সাবজেক্ট, সাবজেক্ট হলে অধিকরণ কারক। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, তাহলে সর্বাঙ্গ মানে জায়গা, গোটা শরীর, তাহলে সেটা হচ্ছে আহ, অধিকরণ কারক। কিন্তু যখন দেখবেন যে কর্মকারকের ভিতরে আপনার ঔষধ কথাটা ছিল, তাহলে ঔষধের নিচে দাগ ছিল, কি দিব, ঔষধ দিব, তাহলে ওষুধের নিচে দাগ থাকলে কিন্তু কর্মকারক। দাগটা খেয়াল করবেন যে কোন জায়গায় আছে। আমার আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। হুম। তো এই সাহস, হ্যাঁ, মানে সাহসে দুর্জয়, এটা মিলাতে হবে আপনার ওই যে কোনো বিষয়ে যদি কারো দক্ষতা থাকে, যেমন অঙ্কে ভালো, ইংরেজিতে ভালো, এইগুলো। হ্যাঁ। তাহলে সাহসে দুর্জয়, তাহলে সাহসটা এখানে অধিকরণ করে। খিলি পান দিয়ে ওষুধ খাবে, খিলি পান দিয়ে ওষুধ খাবে মানে খিলি পানের ভিতর দিয়ে ওষুধ খেতে হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে খিলি পানের ভিতরে ওষুধটা দিতে হবে, দিয়ে ওষুধটা খেয়ে ফেলতে হবে। তার মানে এখানে আপনার খিলি পানটা হচ্ছে আপনার জায়গা বোঝাবে। অনেক সময় এটা মনে হয় যে করণ কারক, খিলি পান দিয়ে, যেহেতু আমাদের মনে হতে পারে যে খিলি পানের ভিতর দিয়ে আমরা ওষুধ খাবো, তাই না? কিন্তু না, খিলি পানটা হচ্ছে এখানে আমরা একটা স্পেস হিসাবে তোমার আসন পাতিব হাটের মাঝে। হুম। তাহলে হাট, হাট হচ্ছে একটা জায়গা, তাহলে এখানে অধিকরণ করে। এ দেহে প্রাণ নেই, দেহ, দেহটা অধিকরণ করো। প্রভাতে রবি ওঠে, প্রভাত মানে সকাল, তাহলে সকাল অর্থ হচ্ছে আহ মানে প্রভাত সকাল, তাহলে সকালে রবি ওঠে। হুম। এই এই হচ্ছে আমাদের কারক। এর সাথে আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলি, এটা আপনাদের অত বিস্তারিত পড়ার দরকার নেই, আহ, আসে না সচরাচর, একটা জায়গায় আসে, সেটা হচ্ছে সম্বন্ধ কারক বলে একটা কথা আছে। তো সম্বন্ধ কারকটা হচ্ছে মানে আপনার আহ, মালিকানার মতো বোঝায়। হুম। এগুলো যেমন হচ্ছে আপনাকে রাজার বাড়ি, আপনাকে পরীক্ষা আসলো রাজার বাড়ি, রাজার নিচে দাগ দেওয়া থাকলো, এখন দেখবেন এটা কোনো সমাসের মধ্যে যাচ্ছে না। হ্যাঁ। আহ, তখন আপনার কি হবে, এটা হচ্ছে সম্বন্ধকারক, কারণ এটা হচ্ছে রাজার বাড়ি, মানে বাড়ির মালিকানা রাজা, সম্বন্ধকারক। যদি এরকম থাকে যে সোনার বাটি, তার মানে বাটিটা কি দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, মানে প্রত্যেকটার সাথে র যুক্ত থাকবে এবং দুইটা পদই থাকবে, যেমন ফুলের বাগান। হুম। তাহলে যদি বলে ফুলের বাগান, এখন ফুলের নিচে দাগ দেয়, কোন কারক, কোনো কারকে মিলাতে পারবেন না, তখন এটা বলবেন সম্বন্ধ কারক। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা কি? হ্যাঁ। যেমন ধরেন একটা আছে পুলিশের লোক। হুম। এখন কি, দুইটা শব্দ, এখানে ক্রিয়াপদও খুঁজে পাওয়া কঠিন, এগুলো সম্বন্ধ কারক হিসেবে বিবেচনা করা হবে। হ্যাঁ। তাই কারক সম্পর্কে আপনাদের কোনো মানে কিউরিসিটি বা কোনো কিছু জানার যদি থাকে বলতে পারেন, আমি যদি জানি তা সেটা বলবো, আর যদি না জানি সেটা আপনারা অন্য জায়গা থেকে জেনে নেবেন। তবে কিউরিসিটি থাকলে জান, যে ইয়ে করতে পারেন। হ্যাঁ। এই
আচ্ছা। হুম। তাহলে যাক, আপনারা ভাবেন, অথবা আজকে একটু পড়েনও। পড়ার পরে যদি আপনাদের মনে হয় যে না আসলে কারকটা আরেকটু কোনো বিষয় আমাদের জানার ছিল, সেগুলো ইয়ে করা যাবে। আমাদের হচ্ছে আচ্ছা, আজকে আপনাদের সাথে আরেকটা বিষয়ে আলোচনা করার কথা ছিল। আমি এখানে কারক নিয়ে প্রায় ধরেন তিনেক প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ। এই শীটে আপনাদের আমি দেখাচ্ছি। দাঁড়ান। তিনেক প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, ক্লাসের রেকর্ড তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এখানে এই যে এখানে দেখেন, প্রত্যেকটা পরীক্ষায় অনেক ধরনের মানে পরীক্ষায় প্রশ্ন আসছে, এগুলো এখানে দেওয়া আছে। আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই রিভিশন করবেন, হ্যাঁ, কোনোটা যাতে বাদ দেন না, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি নিয়ে আহ, শিল্পকলা এবং সংস্কৃতিতে কিছু বিষয়ে আলোচনা করব। আমাদের দেশের শিল্পকলা সংস্কৃতি তো ইদানিং দেখি কেমন জানি একটু হয়ে গেছে। হুম। আমরা শিল্পকলা সংস্কৃতিকে এক প্রকার শত্রু মনে করতেছি, যদিও বা এটা ঠিক না। একটা সময় আবার এগুলোরই প্রয়োজন হবে, হ্যাঁ। মানে আপনার প্রত্যেকটা জিনিসেরই ছোটখাটো কিছু গুরুত্ব থাকে। গুরুত্বটাকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সব ক্ষেত্রে, হ্যাঁ। আপনি যদি ধরেন আহ, কোনো বিষয়ে যদি মনে করেন যে আমি একবারে সবকিছু অফ করে দেব, এটা সম্ভব হবে না। এটার একটা মানে মানুষ যা চায় তাই হবে পৃথিবীতে। আপনার দেশ, রাষ্ট্র, সমাজ, আইন কানুন ব্যবস্থা এগুলো মানুষের উপর নির্ভরশীল। মানুষ না থাকলে এগুলো কিছুই থাকবে না, হ্যাঁ। তো যখন মানুষ চাইবে না, তখন কোনো আইন কানুন থাকবে না, চলে যাবে, আপনি আপনি হয়ে যাবে এটা। কিন্তু আপনি যদি প্রথম দিনই মনে করেন যে একটা সিস্টেম যুগের পর যুগ চলে আসছে, সেখানে প্রথম দিনই সবকিছু আমি অ্যাবলিশ করে দেব, এটা বাস্তব ভিত্তিক না, হ্যাঁ। এগুলো হচ্ছে এক ধরনের গোয়ার্তুমি। এগুলো করে খুব একটা ভালো কিছু অর্জন করা যায় না, এবং মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। পৃথিবীতে হিটলার অনেক চেষ্টা করছে মানুষকে কন্ট্রোল করার, হ্যাঁ। মানে মানুষকে, যেমন কিম জং উন কন্ট্রোল করার অনেক চেষ্টা করতেছে। মানুষকে কন্ট্রোল মানে কি, আপনার তার কথার বাইরে গেলে একজন মানুষের মৃত্যুদণ্ড হবে, এরকম শাস্তি। এর থেকে বড় শাস্তি তার হয় না। তারপরেও দেখেন তাদের দেশে রিভল্ট আছে। আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, রিভল্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তে মানুষ এমন একটা প্রাণী যেখানে আপনি কন্ট্রোল করা সম্ভব না। মানুষকে সাইকোলজিক্যালি চেঞ্জ করতে হবে, হ্যাঁ। চেঞ্জ করাটা হচ্ছে বড় কথা। দেখ, আমরা আমাদের শিল্পকলা সম্পর্কে সামান্য কিছু আজকে ধারণা নিব। আপনারা জেনে রাখেন, পরীক্ষা আসবে কিনা আমার এ সম্পর্কে বলা নাই। তে আমাদের হচ্ছে আমাদের দেশে যে বাংলা বঙ্গাব্দ যে সন, সেটা 12টা মাস আছে। এই 12টা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো এই 12টা মাসের আপনার হচ্ছে প্রথম আশ্বিন মাস পর্যন্ত 31 দিন হবে। আর ফাল্গুন মাস হবে 29 অথবা 30 দিন লিপ ইয়ারের হিসাবে। আর আপনার বাদ বাকিগুলো 30 দিনে। তো আমাদের যেটা বর্তমানে গ্রেগরিয়ান পঞ্জিকা আছে, সেটার সাথে যদি আপনি মিলান, তাহলে তারিখ অনুসারে 14 এপ্রিল থেকে 14ই মে হচ্ছে বৈশাখ মাস, এরকম ভাবে তারিখ মিলানো আছে, ঠিক আছে। তো এখন আমরা বাঙালি জাতি, আমাদেরকে হচ্ছে ওই মানে যদি কাউকে বলা হয় পয়লা বৈশাখ কবে, তখন বলে যে 14 এপ্রিল।
কিন্তু ওর বলা উচিত ছিল যে মানে 14 এপ্রিল কবে, ওকে তখন বলা উচিত ছিল 1লা বৈশাখ। তাহলে আমাদের যে জাতিসত্তার একটা মানে প্রকাশ পায়, এটা এখন নাই বললেই চলে। তারপরে আপনারা একটু এগুলো পড়বেন। আচ্ছা, এই যে বাংলা মাসগুলো 1556 সালে, হুম, সম্রাট আকবর যখন উনি তো অনেক ছোটবেলায় সিংহাসন আরোহণ করেছিলেন। হ্যাঁ, তে উনি ওই ওনার সিংহাসন আরোহণের দিন থেকে উনি হচ্ছে এই বাংলা সনটা চালু করেছিলেন। এর মানে উনি যে বাংলা সন চালু করেছে ব্যাপারটা তা না। উনি বাংলা এইটাকে ক্যালেন্ডার ওয়াইজ সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ, এটাকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসছে। বাংলা সন আগে থেকেও ছিল, ঠিক আছে, আগে থেকেও ছিল। এই যে বৈশাখ নামটা আসছে, বিশাখা নামে একটা উপগ্রহ আছে, কি বলে, নক্ষত্র আছে। তা বিজ্ঞানীরা আগে পর্যবেক্ষণ করতো এই হচ্ছে নক্ষত্রটাকে, যে এই বিশাখা নামের নক্ষত্রটা কোন সময় থেকে কোন সময় আকাশে প্রজ্বলিত হয়, সেই সময়টার নাম রেখেছে বৈশাখ মাস। হুম, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? এর প্রত্যেকটা হচ্ছে হুম, নক্ষত্রের নামে মাসগুলোর নামকরণ করা হয়েছে। তা বাংলাদেশে কিছু গান আছে, গানগুলো একটা দুইটা অনেক সময় পরীক্ষায় আসে। গানগুলো শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এগুলোর অনেক সময় কি বলে হচ্ছে আপনার গীতিকার সুরকার এদের নামটা আসে। বাংলাদেশের যে লোকসঙ্গীত আছে, আমাদের আমাদের দেশে কিন্তু পৃথিবীতে এরকম অনেক কম দেশে আছে যাদের অনেক ধরনের উম, নিজস্ব সঙ্গীত আছে আমাদের। যার মধ্যে একটা হচ্ছে ভাটিয়ালি। ভাটিয়ালি এটা প্রচলিত আছে ময়মনসিংহ, সিলেট আর কুমিল্লা। আচ্ছা, কেউ কি ভাটিয়ালি গান শুনছেন কখনো? আপনাদের এখানে যে 19 জন আছেন, কেউ ভাটিয়ালি গান শুনছেন? দেখি আপনাদের বাঙালিত্ব একটু পরীক্ষা করা যায় কিনা। আচ্ছা, কেউ শুনেননি নাকি? তার মানে বুঝতে পারছেন বিষয়গুলো কি, আমাদের যে একটা নিজস্ব ঐতিহ্য যেটা আমাদের যুগ যুগ থেকে চলে আসছে, সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আকলিমা মনে হয় শুনছে, আকলিমার বাড়ি হয়তো ওইদিকে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা। খুব সুন্দর গান ভাটিয়ালি। ভায়া, ভায়া রংপুর, গাইবান্ধা, কোচবিহার অঞ্চলে ভায়া আছে। আব্বাস উদ্দিন বিশ্ববিখ্যাত ভায়া শিল্পী। হুম, তার গান শুনবেন, দু একটা ভায়া গান দেখবেন আব্বাস উদ্দিনের খুবই ভালো ভালো গান আছে। ঠিক আছে, মানববন্ধুরে ওই শোন কদম্ব ডালায় বংশী বাজায় কে, হ্যাঁ, তারপরে ওকে গাড়িয়াল ভাই, হ্যাঁ, আর কতকাল রইব আমি কি পন্থ চাইয়া, নাকি? যাই হোক, এই গানগুলো কিন্তু ওই আব্বাস উদ্দিনেরই আর কি গাওয়া। আচ্ছা, তারপরে আসে আপনার চটকা গান। এটা রংপুর অঞ্চলের। গম্ভীরা রাজশাহী, এটা আসলে মূলত চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের। গম্ভীরা গান নানা নাতি, দুই গ্রুপ মিলে গানটা গাওয়া হয়। বিভিন্ন সামাজিক অসঙ্গতি এবং বিভিন্ন বিষয় নিয়ে এখানে গানটা হয়। আপনারা শুনতে পারেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। আলকাপ গানও রাজশাহী অঞ্চলে খুব ভালো লাগে। আপনারা ইউটিউবে একটা সার্চ দিলে পাবেন। প্রথম প্রথম একটু ভালো লাগবে না, তবে পরে আস্তে আস্তে ভালো। মাইজ ভান্ডারী, হ্যাঁ, মাইজ ভান্ডারী গান শুনছেন নাকি কেউ? চট্টগ্রাম অঞ্চলের মানুষ যদি কেউ এখানে থাকে, তাদের শোনার কথা মাইজ ভান্ডারী। হ্যাঁ, এই নোমেয়ারের বাড়ি চট্টগ্রাম না? না স্যার, আমার বাড়ি তো যশোর। যশোর, যশোর অঞ্চলে কি জি। গান? যশোর অঞ্চলেতে ওই যে মাইকেলের বাড়ি তো যশোরের এইদিকে, তাছাড়া গান, এমনিতে। গাজীর গান, হ্যাঁ, হ্যাঁ, গাজীর গান আছে না যশোরে? গাজীর গান যশোর, হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে কুষ্টিয়ার এই যে ঝিনাইদহ জেলা আছে পাশে, আমাদের পাশের জেলা। তো এখানে ওই যে ই লালনের গানের গান। জন্মস্থান। আর এই যে দক্ষিণবঙ্গে একটা গান হয় গাজী কালুর, যে পুথি। গাজী কালু চম্পাবতী। হ্যাঁ, রাইট রাইট রাইট, গাজী কালু চম্পাবতী, খুবই চমৎকার হ্যাঁ, গান। হ্যাঁ, হ্যাঁ, ওটা কিন্তু হ্যাঁ আপনাদের স্যার। অঞ্চলের একটা বিশাল ঐতিহ্য। হ্যাঁ, জি স্যার, এখানে ওই যে মাজারও আছে, যে গাজী কালু চম্পাবতীর মাজার গাজী আমাদের কালুর বাড়ির ইতিহাস কাছেই। গানের ভিতরে সম্পূর্ণ ইতিহাসটা বলে। খুব ভালো লাগে। গাজী কালুর সার্চ দিলে পাবেন, ইন্টারনেটে আছে, দেখবেন। তারপরে আছে হচ্ছে আপনার গাজীর গান। হুম, ওটা তো বললাম। মাইজ ভান্ডারী, হ্যাঁ, হচ্ছে মাইজ ভান্ডারীর অনেক সুন্দর সুন্দর গান আছে না?
হ্যাঁ, আমার একটা অনেক পছন্দের গান আছে, যে হচ্ছে পানি গড়গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, হ্যাঁ, আয় রে মানিক আমার বুকে আয়। হ্যাঁ, এই গানটা খুব সুন্দর, এটা শুনতে পারেন, ভালো লাগবে। সারি গান সিলেটে, ঘাটু গান ময়মনসিংহে, হ্যাঁ। হুমায়ুন আহমেদ ঘাটু গানকে জনপ্রিয়তা দিয়েছিল। আপনার হচ্ছে উম, ওই যে আপনার যমুনার জল দেখতে গেল, স্নান করিতে লাগে ভালো, হুম, আমার যৌবন মিশিয়া গেল জলেতে, এটা হচ্ছে ঘাটু গানের সংস্করণ। তারপরে কিশোরগঞ্জের জারি গান, নৌকা বাইতে বাইতে যে গানগুলো গাওয়া হয়, হ্যাঁ, মাঝি নাও বাও রে, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে আহ নাচ আছে আপনার, মাদারের গান একটা আছে নাটোরে, এটা এখন আর ওইভাবে প্রচলিত খুব কম, তবে আছে মাদারের গান। আপনার মাদার একটা গাছ আছে আমাদের এদিকে, ওই গাছের উপরে মানে গাছের কাঁটা থাকে, কাঁটাওয়ালা গাছ। তো দেখ, মাদার এর গান দিলে নাকি আগে পুত্র সন্তান বেঁচে থাকতো, জন্ম নেওয়ার পরে অনেক সময় মারা যেত, তো মাদারের নামে নাকি বেঁচে থাকতো। যাক, এগুলো কিছু কুসংস্কার ছিল, সেগুলো থেকেই মূলত গানগুলোর উৎপত্তি। হুম। তো এগুলো আমাদের প্রাচীন ঐতিহ্য, আমরা এগুলো চর্চা করি বা না করি, আমাদের এটা থাকবে, তাই না? তারপরে ময়মনসিংহ গীতিকা আছে আপনার ওই অঞ্চলের, হ্যাঁ। এরপরে আসি লোকসঙ্গীত শিল্পীর মধ্যে আমরা লালন ফকিরের নাম তো ডেফিনেটলি। লালন একজন বিখ্যাত দার্শনিক, হ্যাঁ, ওনার গানের ভিতরে কিছু দর্শন আছে। দর্শনগুলো, এটা ওনার নিজস্ব মতবাদ। এটাকে কেউ আবার অনেক সময় অন্য ধারায় নিয়ে যাওয়ার দরকার নাই। তাই 1772 খ্রিস্টাব্দে উনি একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। পরবর্তীতে উনি যখন অসুস্থ হয়ে পড়ে, তখন মানে তাকে সংসার থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী সিরাজ শাহ নামে একজন মুসলমান বাউল সাধকের কাছে উনি বড় হয় আর কি। তো সেখান থেকেই আসলে গানের শিক্ষা তার। হুম। তার কিছু বিখ্যাত গান আছে, গানগুলো পড়বেন, এগুলো অনেক সময় পরীক্ষা দেয়। হ্যাঁ, যেমন এই যে আমার ঘরের চাবি পরের হাতে, কেমনে খুলিয়ে সে ধন দেখবো চেখেতে, ঠিক আছে। তারপরে সত্য বল সুপথে চল ওরে আমার মন, আর সময় গেলে সাধন হবে না, এই গানটা সবচেয়ে ভালো আমার মনে হয়েছে। গানের ভিতরে অনেক মানে মিনিং আছে সুন্দর, তো এটা একটু দেখবেন। হাসন রাজা সুনামগঞ্জের একজন রাজা, ওনাকে মরমী কবি বলা হয়। ওনার বিখ্যাত গান আছে, যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, হ্যাঁ, কি ঘর বান্দিমু আমি। হুম। তারপরে কি জানি থাকে একটা লাইন, হুম, যে আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার, হ্যাঁ। এই তো শাহ আব্দুল করিম বাউল সম্রাট নামে পরিচিত। ইনি কিন্তু শিক্ষিত না, বাট ইনারও বিখ্যাত কিছু গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম একটা, আর একটা আছে গাড়ি চলে না, চলে না চলে না, এই দুইটা বিখ্যাত। আরো আছে মাটির ও পিঞ্জিরার ভিতরে, এই গানটাও তার বিখ্যাত। আব্বাস উদ্দিনের কথা তো বললাম। আব্দুল আলিম, হ্যাঁ, আব্দুল আলিমের বিখ্যাত গান এই যে দুনিয়া কিসের লাগিয়ে এত যত্নে গড়ায় আছেন সাই, খুবই চমৎকার গান, শুনতে পারেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আমাদের চিত্রশিল্পের চলে আসে। আমাদের বাংলাদেশের একজন লেজেন্ডারি চিত্রশিল্পী, ওনার নাম হচ্ছে জয়নুল আবেদিন। হুম। তো জয়নুল আবেদিন 1914 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে ওনার মৃত্যু হয়। ওনার বাসা ময়মনসিংহ জেলায়, শিল্পাচার্য নামে পরিচিত। বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটি, এটা উনিই প্রতিষ্ঠাতা। তো ওনার বিখ্যাত একটা চলচ্চিত্র আছে ম্যাডোনা 43 এবং সংগ্রাম, এখানে ছবিগুলো আমি যেগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো পারিনি সেগুলো দেওয়া হয়নি। হুম। নবান্ন, তারপরে বিদ্রোহী গরু, সাঁওতাল রমণী, দুর্ভিক্ষ, তারপরে গায়ের বধূ, এগুলোই বেশি আসে। হুম। আর কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার ডিজাইনার, তে ওনার হচ্ছে বিখ্যাত হচ্ছে তিন কন্যা, হ্যাঁ। তারপরে দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে, আর এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই যেখানে ইয়াহিয়া খানের একটা মুখচ্ছবি দিয়ে এই ছবিটা উনি এঁকেছেন 71 সালে, যখন ইয়াহিয়া খান আমাদের দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালানো অর্ডার দিয়েছিলেন। এই পোস্টারটা ঢাকা শহরে খুব জনপ্রিয় ছিল, যে এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, হ্যাঁ। এখনো জনপ্রিয়। খুব ভালো একটা পোস্টার। যাই হোক, এরপরে আমরা এস এম সুলতানের কথায় আসি। এস এম সুলতান, ওনার কিছু বিখ্যাত আছে, যেমন চর দখল, ধান মারাই, বৃক্ষরোপণ, এগুলো। আর আমাদের এই যে মিনা সিরিজ, যেটা কার্টুন মোস্তফা মনোয়ারের, হ্যাঁ, এটা চিত্রশিল্পী, এইগুলো একটু দেখবেন।
বাংলাদেশের ভাস্কর নিয়ে আগে অনেক পড়াশোনা করা হতো, এখন আর অতটা দরকার নাই। আপনারা কিছু না হোক বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর যারা আসবে না, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আর কখনোই আসবে না। তো এগুলো বাদ দেন, মানে দিয়ে এই যে আপনার ধরেন সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা, শাপলা চত্বর, দোয়েল চত্বর, যদি আসে এর মধ্যে দু একটা আসতে পারে। হুম, এইগুলো একটু দেখবেন, এইগুলো পড়লে হবে। অবশ্যই ভাস্কর টাস্কর এখন আর অতটা মানে রেলিভেন্ট না আমাদের মানে বাংলাদেশের সাথে। এরপরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে আপনি বাংলা একাডেমিটা অবশ্যই পড়বেন। বাংলা একাডেমি 1955 সালে 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নাম ছিল বর্ধমান হাউস। আহ, এই বাংলা একাডেমি থেকে একটা পত্রিকা প্রকাশিত হয় যার নাম হচ্ছে উত্তরাধিকার, ধান শালিকের দেশ আরেকটা আছে। হ্যাঁ, আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। আর্কাইভস আর গ্রন্থাগার অধিদপ্তর, এটা ঢাকার আগারগাঁওতে। জাতীয় জাদুঘর, এটা হচ্ছে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, উনি কিন্তু সাভার স্মৃতিসৌধেরও স্থপতি। আর লোক ও কারুশিল্প জাদুঘর যেটা নারায়ণগঞ্জে, এটা পরীক্ষায় খুবই আসে যে লোক ও কারুশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? জয়নুল আবেদিন। ঠিক আছে। এশিয়াটিক সোসাইটি যেটা, এটা হচ্ছে উইলিয়াম জোন্স 1784 সালে এটা প্রতিষ্ঠা করেন। এখান থেকে একটা বই বের হয় বাংলাপিডিয়া নামে। হ্যাঁ, এটা খুবই আছে। আচ্ছা, আমাদের দেশে 21শে পদকটা এখন খুবই রেলিভেন্ট। এটা আসে পরীক্ষা, 21শে পদক 1976 সালে প্রবর্তিত হয়। আচ্ছা, এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখেন যে ইসলামিক ফাউন্ডেশন, এটা আগে খুব আসতো, এখন না হয়তো আর আসবে না। 1975 সালের 22শে মার্চ শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। বাংলাদেশের জনসংখ্যার হিসাবটা করলে 91% মুসলিম, 7.95% হিন্দু জনসংখ্যা, আর অন্যান্য জনসংখ্যা আছে কিছু। হিন্দুদের পবিত্র তীর্থস্থানের মধ্যে চন্দ্রনাথের পাহাড়, আর বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া। সেদিন আবার একজন বললো যে এটা নাকি দিনাজপুরে হয় এখন। তো এইটা আসলে এখন পর্যন্ত দিনাজপুরে হলে ওইভাবে স্বীকৃত না, শোলাকিয়াটা এখন পর্যন্ত স্বীকৃত আছে। বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে আপনার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যা শুধু বাংলাদেশ নিউজ এজেন্সি যেটা, ওয়েস্টার্ন নিউজ এজেন্সি, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসু, সেগুলো দেখবেন। গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের মধ্যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, এগুলো আমি একসাথে দিয়েছিলাম, পরে আর এগুলো অতটা রিলেভেন্ট না। আলিবাবা 40 চোর এই উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র। হ্যাঁ, আর সংবাদপত্রের মধ্যে এই যে আহ, অনেক সংবাদপত্র আগে পড়ানো হতো, এখন আমি কমায় দিছি, যার মধ্যে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেটটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। এটা প্রথম প্রিন্টেড সংবাদপত্র। এটা কিন্তু সেদিন একটা পরীক্ষা আসছিল যে ভারতবর্ষের প্রথম প্রিন্টেড নিউজ পেপার কোনটা, এটা হচ্ছে বেঙ্গল গেজেট। হুম, জেমস অগাস্টাস হিকি 1780 সালে এটা প্রকাশ করে। আর দিগদর্শন যেটা ছিল মার্সম্যানের, এটা হচ্ছে মাসিক পত্রিকা, মান্থলি মান্থলি বেরোতো। এটা নিউজ না, এটা একটা ম্যাগাজিন টাইপের। হ্যাঁ, আর একটা সমাচার দর্পণ, এই মানে হিকিকে দেখে মার্সম্যান বের করছিল, সাপ্তাহিক। এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। হ্যাঁ, আর আপনার হচ্ছে যেটা রংপুর বার্তাবহ, এটা বাংলাদেশের যে আমরা বর্তমান ভূখণ্ডে বসবাস করি, এখান থেকে বের হওয়া প্রথম সংবাদপত্র, এটা একটু দেখবেন। ঠিক আছে। আর গুলো মোটামুটি, এই যে সওগাতটা হচ্ছে নাসিরুদ্দিন ইয়ার, আর সমকালটা হচ্ছে সিকান্দার আবু জাফরের। ঠিক আছে। হুম, এইগুলো একটু মোটামুটি দেখলেই হবে। ঠিক আছে। তো এই আমাদের হচ্ছে মোটামুটি 14 নম্বর লেকচার পর্যন্ত আমাদের অলমোস্ট আলোচ্য বিষয়। আমাদের 15 নম্বর লেকচার শিটে আলোচ্য বিষয় আছে হচ্ছে আগামী ক্লাসে আমরা শুরু করব, সেটা হচ্ছে সমাস শুরু করব। এবং সাথে কিছু বাগধারা পড়া হবে, আর ঐকিক নিয়মের অঙ্ক করা হবে। বাংলাদেশের খেলাধুলা, স্বাস্থ্যসেবা সম্পর্কে যদি সময় থাকে কিছু ধারণা আপনাদের দেওয়া হবে। আমরা সমাস আসলে 2টা ক্লাসে পড়ানো যায় না, 3টা ক্লাস সময় লেগে যায়। তো এর মধ্যে আমরা আশা করি শেষ করে ফেলবো। তারপরে বাংলাটা আমরা কয়েকদিন পরে আগাই নেই, তারপরে আমাদের ইংরেজি যেগুলো বাকি আছে সেগুলোতে আবার যাব। হ্যাঁ, সমাস আমরা বিস্তারিত আলোচনা করবো। মানে আপনাদের মানে ইয়ে করতে হবে, মানে